নিতাই রায়চৌধুরীকে একটা মন্ত্রী দিয়েছে, এর চাইতে বড় মন্ত্রী সে আরো আগেও ছিল, এরশাদের সময় ছিল, ক্যাবিনেট মন্ত্রী ছিল। এখন তো তার একেবারে ছোট্ট একটা মন্ত্রী দিয়ে রাখছে, সংস্কৃতি মন্ত্রী। এবং আমাকে ভোট দেওয়ার যারা ইচ্ছা পোষণ করেছে তারাও বলছে, দাদা আমরা ভোটটা দিতে পারছি না, কারণ উনি অত্যন্ত প্রভাবশালী নেতা, আমরা যদি এখানে তাকে ভোট না দিই তাহলে এখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে, এবং মিথ্যা মামলা, প্রচুর মামলা আছে, সেই সব মামলাগুলোতে আমাদেরকে হয়রানি করবে। এবং আমি ধরে নিলাম যে তারা বাংলাদেশ থেকে গিয়েছে, অনেকেই গিয়েছে, নাও যেতে পারে। তবে স্থানীয়দের আমরা আজ পর্যন্ত দেখি নাই যে যারা স্থানীয় মুসলিম। ভারতেও তো মুসলিমের সংখ্যা কম না, বাংলাদেশের চেয়ে অনেক বেশি, ওখানে 30 কোটির বেশি মুসলিম, বাংলাদেশের সব মিলে হয়তো এখন 18 থেকে 20 কোটি হবে। তো ওখানে আছে মুসলিমরা যারা আছে, পশ্চিমবাংলার যারা নির্বাচনে এখনো 40 জন এমপি হয়েছে এইসের মধ্যে। তার মানে, এবং সারা ভারতে মুসলিম এমপির সংখ্যা প্রায় হচ্ছে 237 জন। তো তার মানে তারা মুসলিম যে একেবারে জনসংখ্যা কম, তারা পাওয়ারে নাই তা না, ওখানে কথা বলার লোক তাদের মধ্যেও আছে। তাদের যারা আত্মীয় স্বজন সেটা করছে না, বাংলাদেশের লোকই, কিন্তু তাদের প্রক্রিয়াটা ভুল। তারা এখানে এগুলি এসে প্রচারে করে সুবিধা না নিয়ে এনআরসি ফেনআরসি যেটা করছে ভোটের রাজনীতির জন্য। জামাতের একটি প্রোগ্রামে আমি শুধুমাত্র, মানে অনেক রাজনৈতিক দলের নেতারা গিয়েছে, আমিও আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়ে বক্তব্য রেখেছি এই পর্যন্ত। বিজেপিতে শুধু আরএসএস না, বহু ধরনের লোকজনই আছে। মুক্তার আব্বাস নকভি, তিনি তো আরএসএস ছিলেন না, তিনিও বিজেপিতে আছেন। আবার অনেক কংগ্রেস থেকে এসে, যেমন এবার শুভেন্দু অধিকারী, উনি তৃণমূল থেকে আসছেন। এখন তৃণমূল থেকে বহু এমপিরা বিজেপিতে আসছে। বিজেপি একটা মাল্টি সংগঠন আর কি, বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে যুক্ত হয়। শুভ অপরাহ্ন বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি সর্দার আমিরুল ইসলাম সাগর আসছি আরেকটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে, আমিরুল উইথ পিপল অ্যান্ড পলিটিক্সে। আমাদের আজকে আড্ডা দেওয়ার মানুষ হলো আমাদের দীর্ঘদিনের পরিচিত দাদা গোবিন্দচন্দ্র প্রামাণিক। দাদা একই সাথে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এবং আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তো দাদার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে, বিশেষ করে দাদা তার যে সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে রাজপথে, আইনি লড়াইতে এবং কূটনৈতিকভাবেও যুক্ত আছেন। এবারে নির্বাচনে দাদা একটা বিশাল কাজ করে বসছিলেন, খুব রিস্ক নিয়ে বসছিলেন আর কি। দাদা সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে 11 দলীয় জোট, মানে জামাত লিড জোটের সাথে যুক্ত হয়েছিলেন আর কি। তো এইসব নিয়ে আমরা সব কথা বলবো আজকে। তো দাদা কেমন আছেন আপনি আর কি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, আপনাকে নিয়ে তো আমাদের ধরেন বাংলাদেশের জনগণ, বিশেষ করে আমাদের মুসলমান জনগণের মধ্যে এক ধরনের আগ্রহ আছে, আপনাকে নিয়ে নানান ধরনের রহস্য কাজ করে আর কি। তো ফার্স্টে বক্তব্য যেটা, যে আপনার সাথে আরএসএস অর্থাৎ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা যোগাযোগের বিষয় অনেকে মনে করে, বলে আর কি। এটা বিষয়টা কি আর কি, এটা কেন মানুষ মনে করে দাদা? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমি জামাত জোটের সঙ্গে কখনোই যুক্ত ছিলাম না, যুক্ত হইও নাই। আমি গোপালগঞ্জ 3 আসন থেকে যে ইলেকশন করি সেটা হচ্ছে স্বতন্ত্র। সেখানে জামাত জোটের 11 দলীয় যে জোট ছিল, তারা ওখানে একজন ভদ্রলোক ছিলেন মাক্কি সাহেব, আবার বিএনপিরও প্রার্থী ছিল, উভয়ের বিরুদ্ধেই আমি ইলেকশন করেছি। জামাতের একটি প্রোগ্রামে আমি শুধুমাত্র, মানে অনেক রাজনৈতিক দলের নেতারা গিয়েছে, আমিও আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়ে বক্তব্য রেখেছি এই পর্যন্ত। আরএসএস এর যে বিষয়টা, সেটা হচ্ছে ভারতের একটা সামাজিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এরা ওখানে হিন্দু মুসলিম সবাই মিলেই যুক্ত আছে সামাজিক, কিন্তু এটাই তো ওদের ভারতের যে বিজেপি, তাদের তো রাজনৈতিক প্রাণভোমরা তো আরএসএস টাই নাকি? হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে আরএসএসটা একেবারেই সামাজিক সংগঠন, এবং তারা কোনো রাজনীতি করে না, কিন্তু সমর্থন করে কোনো রাজনৈতিক দল। যেমন বিজেপিকে তারা সমর্থন করে, তাদের কিছু এজেন্ডা দেয় যে এই এজেন্ডা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আমরা আপনাকে সমর্থন করব। তাহলে যে বর্তমান যে নরেন্দ্র মোদী, উনি আরএসএস থেকে কিভাবে আসছেন বিজেপিতে? আচ্ছা, তখন হচ্ছে আরএসএস এর মেম্বারশিপ বাতিল করে, মানে স্থগিত করে ওনাকে আসতে হয়, রাজনৈতিক দলে যোগদান করতে হয়। যদি আরএসএস এর মেম্বার থাকে তাহলে রাজনৈতিক দলে থাকতে পারবে না। এবং আর মানে বিজেপিতে শুধু আরএসএস না, বহু ধরনের লোকজনই আছে। মুক্তার আব্বাস নকভি, তিনি তো আরএসএস ছিলেন না, তিনিও বিজেপিতে আছেন। আবার অনেক কংগ্রেস থেকে এসে, যেমন এবার শুভেন্দু অধিকারী, উনি তৃণমূল থেকে আসছেন। এখন তৃণমূল থেকে বহু এমপিরা বিজেপিতে আসছে। বিজেপি একটা মাল্টি সংগঠন আর কি, বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে যুক্ত হয়। তো সেখানে শুধু আরএসএস ব্যাকগ্রাউন্ড তা না, আরএসএস বিজেপিকে সমর্থন করে। আপনার সাথে আরএসএস এর সম্পর্কটা কি তাই দাদা? আমার সঙ্গে ভারতের সবগুলো সংগঠনের সঙ্গেই পরিচিতি আছে। আরএসএস আছে, ভিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গেও বিভিন্ন সময় আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। আমরা মূলত হচ্ছে, মানে আমাদের একটা আছে যে অয়ম নিজাহা পরবেতি গণনা লঘু উচ্চেতসাম উদার চরিতানাম তো বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, আত্মিক
থাকতে হবে। মতের ভিন্নতা থাকবে, মতাদর্শগত ভিন্নতা থাকবে, দেশ কাল ভাত থাকবে, কারোর সঙ্গেই কোনো শত্রুতা না, সবার সঙ্গেই সম্পর্ক রাখা। তো সেই হিসেবে বিজেপির নেতাদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। বিশ্ব হিন্দু পরিষদের আমি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলাম একসময়। RSS এর নেতাদের সঙ্গে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশের বিষয় নিয়ে। এমনকি কংগ্রেসের নেতা সহ অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতা, সবার সঙ্গেই আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এইসব বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা দাদা, আমাদের সদ্য একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় নির্বাচন। অন্যান্য নির্বাচনের তুলনায় নির্বাচন একটু শান্তিপূর্ণ ছিল, সহিংসতাভাবে দেখি নাই আমরা। তো নর্মালি যেটা হয় যে প্রতিটা নির্বাচনের পরেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা আক্রমণ আসে বা একটা তারা ভয় থাকে নানান বিষয় আর কি। তো এবারে নির্বাচনের পরে আপনাদের হিন্দু সম্প্রদায়ের কি অবস্থা? নির্বাচনের সময়ে তো আসলে ভয়ভীতি হওয়ার কারণ নাই, কারণ এখানে তো প্রতিদ্বন্দ্বী ছিল না, শুধুমাত্র বিএনপি জামাত তো একসময় তো একই ঘরানার, এখন ভাগ হয়ে গেছে। তো সেখানের মধ্যেও অনেক ভয়ভীতির ঘটনা ঘটেছে, যে যেমন আমার নিজের এলাকা, আমি যেখানে ইলেকশন করেছি এই নির্বাচনে গোপালগঞ্জ 3 আসনে, সেখানে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে ধানের শীষে যদি ভোট দাও তাহলে থাকতে পারবা, নাহলে কিন্তু বাড়ি ধরে আগুন জ্বালাইয়া দেবো। এবং আমাকে ভোট দেওয়ার যারা ইচ্ছা পোষণ করেছে তারাও বলছে, দাদা আমরা ভোটটা দিতে পারছি না, কারণ উনি অত্যন্ত প্রভাবশালী নেতা, আমরা যদি এখানে তাকে ভোট না দিই তাহলে এখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে, এবং মিথ্যা মামলা, প্রচুর মামলা আছে, সেই সব মামলাগুলোতে আমাদেরকে হয়রানি করবে, এবং আমাদের এগুলো থাকতেই হবে। কারণ আপনি জিতলেও সরকার হয়তো বিএনপি গঠন করবে, বিএনপি সরকার গঠন করলে এই ভদ্রলোক অনেক পাওয়ার দেখাবে এবং মিথ্যা মামলায় হয়রানি করবে। এবং এখনো পর্যন্ত প্রচুর মামলা গোপালগঞ্জে, আপনার মিথ্যা মামলায় মানুষ ঘরে ফিরতে পারছে না। হিন্দুদের না ওভারঅল গোপালগঞ্জ সব জনগোষ্ঠী কি হিন্দু মুসলিম সবাই যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, হিন্দুরা তো বেশিরভাগ আওয়ামী লীগের সাপোর্টার, যে কারণে ভয়ে পড়ে এবার কিন্তু হিন্দুরা সব একচাটিয়া বিএনপিকে ভোট দিয়েছে, জানে যে বিএনপি ক্ষমতায় আসবে, তো তাদের রোষানল থেকে বাঁচার জন্য স্বতঃস্ফূর্ত ভোট মুসলমানকে দেয় না হিন্দুরা, বিষয়টা এরকম না, মুসলমান না বিএনপিকে দেয় না, বিএনপিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় নাই, শুধুমাত্র ভয়ে পড়ে তারা দিয়েছে আর কি। তো এখন মানে দেশের জন্য তো খুব ভালো কিছু না, মানে আমি যদি ভয়ে যদি একটা দলকে ভোট দিতে হয়, এটা তো ভালো কিছু হয় না দেশের, না ভালো কিছু তো মোটেও না। তো তারপরে উপায় নাই, যে যারা প্রভাবশালী মানুষ তাদের যদি, তারা তো আগেই বলেই আসে যে যদি আমি নির্বাচনে না জিতি তাহলে তো আপনাদের খবর আছে, তো উপায় নেই। যে কারণে অনেকে তো প্রথম বলেছিল যে আমরা ভোট কেন্দ্রেই যাব না। শুধুমাত্র গোপালগঞ্জ 3 আসনের চিত্র না, সারা বাংলাদেশে তারা তো প্রথমে চিন্তা করেছিল ভোট কেন্দ্রেই যাব না, কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা অবস্থা হলো যে তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ওই যে 5 তারিখের পরে যে মিথ্যা মামলাগুলো, সেই মামলায় তো ওই গণহারে গ্রেপ্তার এবং গণহারে হয়রানি করার হয়েছে, প্রচুর হিন্দু মানুষের বাড়িতে চাঁদাবাজি হয়েছে, প্রচুর মিথ্যা মামলা হয়েছে। কি হিন্দু হিসাবে হয়েছে নাকি আওয়ামী লীগ নেতা বা সরকার দলীয়, মানে সরকার বলতে আওয়ামী লীগের যে 15 বছরে সে সুবিধাভোগী ছিল সেই জন্য হয়েছে? না, হিন্দুরা তো কোনো কালেও সুবিধাভোগী ছিল না, কিন্তু ওই দলের সমর্থন ছিল, যে কারণে চাঁদাবাজি শুধু হিন্দুদের বাড়িতে হয়েছে তা না, মুসলিম বাড়িতে হয়েছে। আবার সবাই যে আওয়ামী লীগের সমর্থক তা না, যাদের টাকা আছে এলাকার লোকজন মনে করেছে তাকে একটা মামলায় ফাঁসিয়ে দিলেই সেখান থেকে কিছু টাকা নেওয়া যাবে, অথবা ভয় দেখানো যে এই টাকা, এই যে 2 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা দেবেন তাহলে ব্যবসা করতে পারবেন, না হলে কিন্তু ওই মামলায় আপনি ঢুকে যাবেন। এইরকম নীরব চাঁদাবাজি হয়েছে ঘরে ঘরে, যারা রাজনীতি করে না তাদের বাড়িতে। শুনছি হ্যাঁ, এটা তো ধরেন আমি আমাদের যে বিহারিদের ক্ষেত্রেও দেখছি, আমার বাসা মিরপুর 10-এ, ওইখানে বিহারি পল্লীতেও দেখছি যেরকম নাকি বিভিন্ন বিহারি যারা ব্যবসায়ী আছে আর কি, হ্যাঁ তাদেরকেও চাওয়াটা হয়েছে আর কি। মানে আমি জানতে চাচ্ছি যে এটা কি আসলে তারা অ্যাজ এ হিন্দু কমিউনিটির লোক বলে কি হয়েছে, নাকি এটা ওভারঅল সারা বাংলাদেশে যে একটা চাঁদার মানে মামলাবাজির একটা মহোৎসব গেছে আর কি 1-1.5 বছর, সেটা এটা তারই একটা পার্ট ছিল? এটা সারা দেশে মামলাবাজির যে পার্ট সেটা, এখানে হিন্দু হচ্ছে একটা সফট, মানে তাকে দাবি করলে পরে আনা যায়। মুসলিমদের ক্ষেত্রে হয় কি, তাদের কোনো না কোনো আত্মীয় বিএনপি থাকে, কোনো না কোনো আত্মীয় জামাত থাকে, সেখান থেকে আদায় করা যতটা কঠিন, হিন্দুর কাছ থেকে চাইলে আদায় করা সম্ভব। এখানে তো একটা ভালো কথা বললেন যে বাংলাদেশে একটা লম্বা সময় ধরে আমরা ভাবতাম বা বলা হইতো যে হিন্দু জনগোষ্ঠী একটা বিশেষ দল, মানে আওয়ামী লীগের সমর্থক, এরকম একটা বক্তব্য আমরা, মানে ন্যারেটিভ ছিল, আমরা হয়তো বুঝে না বুঝে বিশ্বাস করতাম। এটা কি আসলে সত্য? বিষয়টা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের হিন্দুরা নিজস্ব আইডেন্টিটি নিয়ে চলে তা না, এটা পার্শ্ববর্তী দেশের কিছু রাজনৈতিক নেতারা তারাও ভিকটিম হিসেবে ব্যবহার করে। আওয়ামী লীগে এটাকে খুব গোল করার কাজে, ফুটবল হিসেবে গোল করার কাজে লাগে, যে আমাকে যদি মানে ভোট দেন। এর মধ্যে তো একটা সুশ্রী আছে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধটাকে আবার হিন্দুরা খুবই ইসের সঙ্গে গ্রহণ করে। তো তাদেরকে এমনভাবে দেখায় যে আপনি যদি মুক্তিযুদ্ধ, বিএনপি জামাত তো একই জোট, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আপনারা 1 কোটি লোক ভারতে মানে গিয়েছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য, আপনারা এই করেছেন, এখন যদি জামাত কিংবা বিএনপিতে আসে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী,
তো তাদেরকে কেন ভোট দেবেন, এটা হচ্ছে আদর্শিক একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা ভয় দেখাতো যে জামাত বিএনপি আসলে তোমরা থাকতে পারবে না। মানে তাহলে কি এখনো হিন্দুরা কি এই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে আছে, না আপনি 5 আগস্টের পরে মানুষের হিন্দু জনগোষ্ঠীর ভয় কাটছে, তারা অন্যান্য মানে বাংলাদেশের একটা এজেন্ট হয়ে উঠতেছে, কোনটা মনে করেন? না, হিন্দুরা বললাম তো যে সব বরাবরই ব্যবহার হয়। তারা নিজস্ব কোনো চিন্তা তাদের মধ্যে নাই, যারা ডেভেলপ করে এখনো ডেভেলপ করেনি, নিজস্ব কোনো চিন্তা নাই। যখন আওয়ামী লীগ থাকাকালে তারা বাধ্য হয়েছে আওয়ামী লীগকে দিতে, এবার আওয়ামী লীগ নাই বিএনপিকে একচাটিয়া ভোট দিয়েছে তারা। যেহেতু আপনার গোপালগঞ্জের লোক, আপনি দাদা, আপনি জাতীয় নেতা, বাট বাড়ি গোপালগঞ্জ হওয়ার জন্য এটা না, আমার বাড়ি গোপালগঞ্জ না, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী। কিন্তু গোপালগঞ্জ থেকে আমি 3 আসন থেকে ইলেকশন করেছি। ওই যে গোপালগঞ্জের যে সাবেক পুলিশ কমিশনার মানে আইজি বেনজির, অভিযোগ আছে যে সে নাকি হিন্দু জনগোষ্ঠীর মানে শত শত একর জমি নাকি দখল করে রিসোর্ট বা কি করছে। এটা সত্য ঘটনা। এর কি অবস্থা এখন আছে? এটা ওইখানে উনি একটা পার্ক করেছিলেন, সাবানা পার্ক। এবং সেই পার্ক করে ওইটা হচ্ছে অনেকটা জোর করেই, তিনি পুলিশের অনেক বড় কর্মকর্তা এবং এলাকার স্থানীয় কিছু মানে মাস্তান যাদেরকে লিলিয়ে দিয়েছিল যে মাটি ভরাট করে দেন, টাকা নিলেন, এই যে আমার বরাদ্দ থাকলো 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা নিয়ে তুমি রেজিস্ট্রি করে দেবা, না হলে পরে তুমি জমি পাবা না। ঠিক এইভাবে বাধ্য করেছে সমস্ত মানুষের, কিছু অল্প কিছু টাকা দিয়ে, 2-4 যাই সামান্য কিছু টাকা দিয়ে দখল করেছে। একেবারে বিনা পয়সা নিয়েছে তা না, মানে বাধ্য করেছে। এবং তারা তো খুবই অসহায়, তাদের কৃষি একমাত্র অবলম্বন, ওই 2-4টে টাকা যা হাতে পায় ওটা তো অল্প কয়েকদিন পরে খরচ হয়ে যায়। তো এই জন্যই তারা খুবই আক্ষেপের মধ্যে ছিল এবং তারা মনে করেছিল যে এই সরকার চলে যাওয়ার পরপরই ওইটা আবার তারা পুনরুদ্ধার করবে, কিন্তু সেটাও তারা পারে নাই। না, এখনো পার্কে আছে, এখন আরেকজন দখলে আছে। মানে বিষয়টা হচ্ছে হিন্দুদের কপাল পোড়া এমনই যে তারা, যেমন বিএনপির সময় তাদের খুবই একটা আশা ছিল যে তারেক রহমান বলেছিল যে একটা রেইনবো সরকার আমরা গঠন করব, সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। কিন্তু দেখা গেল যে হিন্দুদের তারা নমিনেশনও দেয়নি, এমনকি হিন্দুদের কোনো মানে তাদেরকে সেইভাবে যাতে উপযুক্ত প্রতিনিধিত্ব পার্লামেন্ট সহ মন্ত্রী সবাই থাকে সে কাজটাও করেনি। মাত্র 2 জনকে নমিনেশন প্রথমে দিয়েছিল। মন্ত্রী এ তো তাদের দলের লোক, অ্যাজ এ হিন্দু হিসেবে না। এই যে দেখেন বাংলাদেশে এখনো যে রামমূর্তি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সারা দেশে ধর্মীয় বিদ্বেষ চরম আকারে, অথচ কিন্তু পার্লামেন্টে কিন্তু একজন ব্যক্তি বলছে না। বিশেষ করে মানে ধর্ম অবমাননা, সেখানে রামের একটা ব্যানারে রামের প্রতিকৃতি ছেপে সেটার উপর জুতা দিয়ে পিটাচ্ছে। তো এটা তো সাধারণভাবে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। তো এই বিষয়গুলো আপনারা তো অন্য ধর্মের, যখন আমরা দেখছি ইসলাম ধর্মের অবমাননার জন্য এখনো পর্যন্ত অন্তত 2 শতাধিক হিন্দু লোক জেলে বিভিন্ন সময় বের হয়ে আছে, জামিনে আছে, মিথ্যা মামলায় আছে। অথচ হিন্দুদের মানে হিন্দু ধর্ম নিয়ে এত পরিমাণ কটূক্তি চলছে আপনার ফেসবুক থেকে মেসেঞ্জারে, বিভিন্ন মিছিলে, মিটিংয়ে, সেটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত একজন লোককে গ্রেপ্তার করে নেই। তো এই কথাগুলো তো পার্লামেন্টে আলোচনা করা যেত, সরকার কেন এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। কিন্তু হিন্দুদের পক্ষে একটা লোক নাই যারা কথা বলে। তার মানে পার্লামেন্টে কোনো হিন্দু প্রতিনিধি নেই, সংখ্যালঘুদের কোনো কথা বলার মতো কোনো প্রতিনিধি নেই। তো আমরা তো আশা করছিলাম যে যেহেতু, এবং আমরা দেখেছি ফজলুর রহমান পার্লামেন্টে ঘোষণা করেছে যে কমপক্ষে 60 লক্ষ ভোটার মানে হিন্দু ভোটার বিএনপিকে ভোট দিয়েছে। তো শুধু কৃতজ্ঞতা হলে তো হবে না, তো হিন্দুদের পক্ষে তো হয় তাদের বলতে হবে, না হলে হিন্দুদের পার্লামেন্টে কিভাবে নেওয়া যায় সেই সংখ্যা অনুপাতে 60 লাখ ভোটার যদি দিয়ে থাকে, একজন 1 লাখ করে ভোট, মানে যেসব এমপিরা এখন পার্লামেন্টে গেছে কেউই তো, সবাই তো 50,000 থেকে 40,000, 50,000 থেকে 1 লাখ ভোটারের পেয়েই না তারা পার্লামেন্টে। তো তাহলে মানে তো অন্তত 60 জন এমপি পার্লামেন্টের সংখ্যা অনুপাতে এতগুলো ভোট তাদের দিয়েছে, তার ফলাফলটা কি? নিতাই রায়চৌধুরীকে একটা মন্ত্রী দিয়েছে, এর চাইতে বড় মন্ত্রী সে আরো আগেও ছিল, এরশাদের সময় ছিল, ক্যাবিনেট মন্ত্রী ছিল। এখন তো তার একেবারে ছোট্ট একটা মন্ত্রী দিয়ে রাখছে, সংস্কৃতি মন্ত্রী। ওদিকে গয়েশ্বর অত্যন্ত ত্যাগী নেতা ছিল বিএনপির, তো বরং মানে যদি দিতেই হতো বিএনপি হিসেবে তো গয়েশ্বর রায় পায়, উনি তো পল্টিবাস। আপনার একসময় জাতীয় পার্টির থেকে সুবিধা নিয়েছে, এখন আবার আসছে, আবার নিতাই দা আবার একজন মহিলাকে দিয়েছে, সে তো আওয়ামী লীগের একটা পদে ছিল, পদেই মানে এমপি হওয়ার পরেও উপজেলা পর্যায়ে একটা পদ ছিল। তো এদেরকে নিয়ে এসে দিচ্ছে, এবং আমি মনে করি যে এটা হচ্ছে হিন্দুদের মধ্যে একটা বিভাজন তৈরি করা। সে ভদ্র মহিলার এমন কোনো জনসমর্থন নাই যে তার কথায় 100 জন লোক ভোট দিবে বিএনপিকে, কিন্তু তারপরে নিয়ে আসছে। একটা কারণটা কি এটার মানে পিছনের? এখানে পলিসি হচ্ছে যে ওই মতুয়াদের একটা, মতুয়ারা তো অত্যন্ত, এটা কি আসলে কি খুব গুরুত্বপূর্ণ মতুয়া ভোট? আমরা প্রায় শুনি, নরেন্দ্র মোদীও আসলে দেখি যে সে এখানে ভোট মানে এই মতুয়া ভোটের জন্য নাকি যায়। মতুয়ারা অত্যন্ত কৌশলী। আচ্ছা, তাদের ভোটার সব মিলে আপনি যদি দেখেন, বৃহত্তর খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা আর হচ্ছে গোপালগঞ্জ,
নড়াইলের কিছু অংশ, এই অংশগুলোর মধ্যে মতুয়া, তার মধ্যে যত হিন্দু আছে তার হয়তো 5 থেকে 10% মতুয়া। সব মিলিয়ে ওই কয়েক জেলায় 37 লাখ হিন্দু ভোটার আছে। তো 37 লাখের যদি 10%ও ধরেন তাহলে 3.5 লাখ। 37 লাখে ভোটার নাম জনসংখ্যা। আচ্ছা। তো তার মধ্যে মাত্র তাদের ভোট আছে, যদি ভোটার হয় সব মিলিয়ে সারা বাংলাদেশে 3 লাখ 3.5 লাখ ভোটার আছে। এবং সেই 3 লাখ 3.5 লাখ যে ভোটার, এটাও মূলত হচ্ছে এই অংশের না, তারা হচ্ছে আওয়ামী লীগের যারা সুব্রত ঠাকুর তাদের অংশে। 90% মতুয়ারা হচ্ছে আওয়ামীপন্থী। তো তার এনার কাছে সব মিলে সারা বাংলাদেশে হয়তো সব যোগফল করলে 10 থেকে 20,000 ভোট এনার পক্ষে পক্ষে আছে আর কি। এই হলো মূলত তার। কিন্তু এরা এতটাই কৌশলী, তারা ওখানে গিয়ে প্রচার করেছে 1 কোটি ভোটার আমার। 1 কোটি ভোটার কিন্তু হিন্দু না। এখন বাংলাদেশের রংপুরে তার মতুয়া নেই, চট্টগ্রামে তো মতুয়া নেই, সিলেটও তার মতুয়া নেই, ময়মনসিংহে তার মতুয়া নেই, মতুয়া আছে ওই অঞ্চলে। তো বাংলাদেশের সব মিলিয়ে যদি হিন্দু ভোটার হয় তাও সব মিলিয়ে হয়তো 90 লাখ 1 কোটি ভোট হইতে পারে। সেখানে 1 লাখ 1.5 লাখ হিন্দু তার মধ্যে হয়তো তো ওনারা এমন কৌশলী এবং এমনভাবে প্রচারে রাখে। ঠিক ভারতেও তাই, যে জিনিসটা হলো ভারতের ওখানে ওই মতুয়ারা এমনভাবে কৌশল আছে, বলতে পশ্চিমবঙ্গে তারা ইমপ্রেস করেছে যে দেখেন আমরা তো বিশাল ভোটার। বিশেষ করে সেইটাকে নিয়ে ওখানে বোঝাইছে যে আপনি যদি ওই বাংলাদেশের ঠাকুরবাড়ি যান তাহলে আপনি ভোট বেশি পাবেন। কিন্তু দেখা গেল গত নির্বাচনে তারা আরো ভোট কম পেয়েছে। এই ঠাকুরবাড়িতে আসার পর অনেকে খেপে গেছে। তারা আসলে মূলত তাদের সংখ্যা খুব কম, কিন্তু প্রচারে রাখে বেশি। বুঝতে পারছি দাদা, যে পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ নিয়ে যেটা হচ্ছে আর কি, গাইবান্ধাতে, আসলে একদম মূল ঘটনাটা কি? হঠাৎ করে বা কেনই বা ঢাকা থেকে এত দূরে? নর্মালি আমরা দেখি যে সাধারণত বড় বড় মন্দির বা কিছু এটা শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক হওয়ার কথা হয়, সেটা মসজিদ হোক বা মন্দির হোক আর কি। কিন্তু ধরেন একটু বেশ গ্রাম অঞ্চলের দিকে একটা বড় মন্দির হচ্ছে, কারণটা কি? বিষয়টা হচ্ছে এটা কিন্তু একজন ব্যক্তির উদ্যোগে এটা হচ্ছে, এটা হিন্দু জনসাধারণের যে সম্পৃক্ততা তা না। ওই ভদ্রলোক মোটামুটি আর্থিকভাবে যেভাবেই হোক একটু সচ্ছল হয়েছিল। তো উনি উনার বাড়ির ওখানে, ওনার বাড়ির পাশে একটা শ্মশান, একটা দেবোত্তর প্রপার্টি, সেখানে তাদের সঙ্গে মোটামুটি একটা কন্ট্যাক্ট করে উনি ওই কমিটির সম্ভবত সেক্রেটারি, যে উনি বলছেন যে এখানে একটা বিশাল মন্দির তৈরি করব। ওনার টার্গেট ছিল নিজেকে হাইলাইট করা। তো সেই হাইলাইট করতে গিয়ে ওখানে একটু ব্যবসা কেন্দ্র তৈরি করে ফেলেছে, যে ওখানে প্রচুর ভক্তরা আসবে, ওখানে দোকানপাট হবে, মার্কেট হবে, তাতে ওনার একটা বিশাল একটা হয় আর কি। তো সেইটাকে উনি ব্যাপকভাবেই প্রচার করছে। যতটা ওনার ধর্মীয় ইচ্ছা তার চাইতে বেশি হচ্ছে বিজনেস সেন্স নিয়ে উনি বেশি করছেন। এবং এইটাই চোখে পড়েছে হচ্ছে আপনার বাংলাদেশের বাইরে যে আর এক দুটো ইউটিউবার আর কি, ওরা এটাকে নিয়ে একেবারে ফুলাইয়ে যে আমেরিকা বা ফ্রান্সে থাকে এরকম, একজন ফ্রান্সে থাকে, এমন ভাবে প্রচার করেছে মনে হচ্ছে যে একেবারে এটা ভারতের মধ্যে চলে গেছে। তো এইটা তো বাংলাদেশের আবার কিছু লোক খুবই ভালো খায়। তো এইটা প্রচার হওয়ার ফলে এখন খেপিয়ে তোলা আর কি, অথচ কিছুই না। এখন কি অবস্থা? লাস্ট আমরা শুনছি কাজ বন্ধ আছে, শুনছি কাজ বন্ধ আছে, কিন্তু সারা বাংলাদেশের হিন্দুরা খেপে গেছে। ওইটাকে নিয়ে যখন আবার এইটা নিয়ে সেই কিছু লোক মিছিল করেছে সেই শ্রীরামের মূর্তির উপরে, তারা যখন ছবির উপরে, তখন এটা তো সাধারণ হিন্দুদের মনে আঘাত করেছে যে সেটা করবে কেন। সেটা নিয়ে যে ওখানে তৈরি করেছে, যদি কোনো ওটা তো হিন্দুদেরই জায়গা, এবং যে জায়গাটা করছে ওখানে কিন্তু মুসলিম বসতিও নেই, হিন্দুদের জায়গা। এখানে কিন্তু আপত্তির কিছুই না। এটা আপত্তি তৈরি করছে এটা খুব কৌশলগতভাবে আপনার ওই ফ্রান্সের ওই ভদ্রলোক আর কি। তো এই আপত্তিকর একটা পরিবেশ তৈরি করে সমস্ত মানুষকে খেপিয়ে তুলছে, এবং সেই খেপার ফলাফল এখন হিন্দুরাও এটা নিয়ে মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ চলছেই। এবং যে কারণে আপাতত ওখানে 90% আর কি নির্মাণ কাজ সমাপ্ত, আপাতত স্থগিত আছে। তো স্থগিত হয়তো থাকবে না, কিছুদিন পরে ওটা ঠিক হয়ে যাবে। কারণ ওই মন্দির তৈরি করাতে তো অন্যের কারো আপত্তি থাকার কথা না, কারণ ওখানে তো আর অন্য কারো জমিও না, বিতর্কিত জমিও না। একটা জিনিস দাদা, ধরেন রাম মন্দির হচ্ছে, তাই না? ধরেন আমাদের বাংলাদেশ তো আমরা যেটা দেখি যে এটা দুর্গা বা কালীর এলাকা আর কি। তো রাম তো নর্মালি আমরা উত্তর ভারত থেকেই আমরা যতটুকু জানি, হ্যাঁ বাংলায় রাম পরিচিত, এটা অপরিচিত চেহারা না। কিন্তু হঠাৎ ধরেন দুর্গাকে বাদ দিয়ে কিংবা শিবকে বাদ দিয়ে বা কালীকে বাদ দিয়ে রাম কেন আসলেন? আচ্ছা, কারণটা কি বলেন উনি? এইটা একটা বিষয়। রামের, যদিও আপনি বরেন্দ্র জাদুঘরে যান, সেখানে দেখবেন 1000 বছর আগেরও রাম সীতার মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ রাম বাংলাদেশে খুবই পরিচিত, রামায়ণ
খুবই পরিচিত। রাম যে কোথাও নাই, বাংলাদেশের বহু জায়গার রাম মানে রামকুট, আপনার রামের নামে বহু জায়গার নাম আছে। এমনও আছে সীতাকুণ্ড, যেটা সেখানেও বলা আছে রামচন্দ্র ওখানে আসছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে ভূমি, সে ভূমিতে রাম তারা আছেন না, ব্যাপক একেবারে না তা না। কালী পূজাও হয়, দুর্গা পূজাও হয়, শিব পূজাও হয়, সবই হয়। কৃষ্ণের ইদানিংকালে কৃষ্ণের প্রচারটা বেশি করছে ইসকন। তো সেই দিক দিয়ে যখন যার জোয়ার চলে সেটা। এখন হচ্ছে রামের একটু জোয়ার চলছে ভারতে, তো স্বাভাবিকভাবে মানুষ যেদিকে জোয়ার চলে সেই দিকেই। ধরেন বাংলাদেশে ইসকন যারা করছে কৃষ্ণের ভক্ত খুবই কম ছিল। এখন তো ইসকন বাড়ি বাড়ি প্রচার করে, আপনি ইসকন মন্দিরে গিয়ে এখনো যান, যে দেখেন যে 2-4 হাজার লোক ওই স্বামীবাগ আশ্রমে মানুষ গিজ করছে। অথচ এখন কিন্তু 10 বছর আগেও এই ইসকন মন্দিরে মানে সপ্তাহে 10 জন ভক্ত যেত না। অর্থাৎ যখন যেটা প্রচারে থাকে মানুষ সেই দিকে ঝুঁকে বেশি, এই বিষয়টা। আচ্ছা, চট্টগ্রামে যে ইসকনরা সাধারণ মন্দির দখল করতেছে, এটা আসলে ব্যাপারটা কি দাদা? সাধারণ মন্দির দখলের বিষয়টা হলো কি, যে আপনার ইসকনের মানে নিজেরা তো দখল করে না, কিছু ভক্ত আবার দেখা যায় যে নিজেরা চলতে পারে না, চালাতে পারে না, তখন একটা অংশ সেখানে ইসকনকে ডেকে আনে। তা ইসকনের যেহেতু আপনার কর্মী সংখ্যা বেশি, ওর মধ্যে যেহেতু অনেক সাধু আছে যারা গৃহ ত্যাগ করে ওই সন্ন্যাস আশ্রম নেয়, এবং এটার ইসকন দ্রুত ডেভেলপ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমেরিকাতে ব্যাপক, আমেরিকা সহ আপনার জার্মানি, সিঙ্গাপুর, আপনার আফ্রিকা থেকে আরম্ভ করে সমস্ত পৃথিবীতে ব্যাপকভাবেই ইসকনের একটা প্রভাব আছে। যেমন বিদেশি শ্বেতাঙ্গরা যখন এই দেশে আসে, সাধারণ মানুষ একটু আগ্রহ দেখায় বেশি। তো যে কারণে ইসকনের প্রতি একটা আলাদা থাকে, কিছুই না একই জিনিস। তো ওইখানে তাদের ভক্ত সংখ্যা বেশি, প্রচার সংখ্যা বেশি, তা তাদের জায়গা সংকুলনের জন্য আরও বেশি, এদের মধ্যে আবেগ বেশি, মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়, মানুষকে নিয়ে আসে, ভক্ত হিসেবে মন্দিরে নিয়ে আসে। তো যে কারণে অনেকেই বলে যে আমার মন্দিরটা আপনাকে দিলাম, আপনি চালান। তো যে কারণে ডেকে আনে হিন্দুরাই, পুরোহিত বলতে গেলে যে বাংলাদেশে তো প্রচুর 47 সালের পরে প্রচুর মন্দির আছে যেখানে আর পূজা পার্বণ হয় না, অথবা কোনো মতো সেই ঢিমে মানে টিম করে বাতি জ্বলার মতো জ্বলে, এইরকম একটা অবস্থা। তো সেখানে যখন দেখে যে পাশের মন্দিরে হাজার হাজার ভক্ত, আমার মন্দিরে কোনো লোক নাই, তখন তারাই ডেকে আনে যে আপনি এই মন্দিরটাও একটু সংস্কার করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিন্দুদের টাকাই আসে মানে এই। আচ্ছা আচ্ছা, জিনিস। তা এখন তো ঢাকা শহরে কি অবস্থা? আমাদের হিন্দু জনগোষ্ঠী ঢাকা শহরে বা ঢাকার যে মানে রাজধানী ঢাকাতে, মানে আপনাদের এখানে কর্মকাণ্ড কেমন কি চলতেছে? ঢাকায় রাজধানী একসময় ধরুন রামকৃষ্ণ মিশনের বেশ আমরা কার্যক্রম দেখতাম, এখন কি অবস্থায় আছে? না, রামকৃষ্ণ মিশনের কার্যক্রম চলছে। তো রামকৃষ্ণ মিশন কিন্তু অনেক পুরনো সংগঠন, ইসকন কিন্তু নতুন। আপনি রামকৃষ্ণ মিশনে এখন গিয়ে সব মিলে আপনার 50 জন লোক পাবেন না, কিন্তু ইসকনে গিয়ে দেখবেন অন্তত 2000 লোক আছে। বিষয়টা হচ্ছে যে ওরা যেমন রামকৃষ্ণ মিশন যেমন ঘরের মধ্যে বসে থাকে, যারা আসলো না আসলো, কিন্তু ইসকন বাড়ি বাড়ি গিয়ে ভক্ত সংগ্রহ করে, মানে বিভিন্ন জায়গা থেকে। তো এই আর কি এখন চলছে। ঢাকা শহরে তার স্থানীয় হিন্দু খুব নেই, এরা বিভিন্ন জায়গা থেকে চাকরি বাকরি উপলক্ষে, ব্যবসা বাণিজ্যের উপলক্ষে ঢাকায় অবস্থান করে। তো তারা একটা সময় মন্দির তো যাই, সকাল বিকাল বিভিন্ন সময় যায়, এর মধ্যে যারা ভক্ত আছে কেউ এসে ঘুরতেও যায়। দাদা, আপনার সাথে মানে খুব একটা পার্সোনাল একটু আলাপ, মানে আজকে যেহেতু অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো, একটু হইলো, কথাও হোক। সে হচ্ছে বেশ আগে, হয়তো আরো 5-7 বছর আগে আপনার একটা ভিডিও আমরা দেখেছিলাম আর কি, যে আপনি অখণ্ড ভারতের একটা কনসেপ্ট বলছিলেন, যে আপনি অখণ্ড ভারত চান, অখণ্ড ভারত হলে বাংলাদেশের জন্য ভালো। এবং আমরা খেয়াল করলাম যে খুব রিসেন্ট দীনেশ ত্রিবেদী, নবনিযুক্ত যে ভারতের হাই কমিশনার, উনিও জাস্ট এই বেনাপোলে পা দিয়ে একই কথা বলতেছেন যে 140 কোটির সাথে 20 কোটি যদি যুক্ত হয় তাহলে একটা 160 কোটি বড় হয়। মানে ওই একই সেম কনসেপ্টের কথা বলছে, অখণ্ড ভারতের কথা। তো আপনি কি এখন অখণ্ড ভারতের এই কনসেপ্টটাকে মানে এন্ডোর্স করেন কি? না, উনার বক্তব্য আর আমার বক্তব্য কিন্তু এক না। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রার্থনা অনুষ্ঠান। আমাদের মহাভারতে এরকম ওই যেটা একটু আগে বললাম যে অয়ম নিজাহা পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুদৈব কুটুম্বকম। আমাদের বলছে যে নিজে নিজে করে সে হচ্ছে লঘু হয়ে যায়, আর যে উদার হয়, সারা পৃথিবী আমার আত্মীয়, সে হচ্ছে অনেক বড় হয়। তো সেইখানে আমাদের মহারাজা প্রতাপাদিত্যের সময় একেবারে সেই জেরুজালেম টু একেবারে এই পর্যন্ত একটা মানে মহাভারতের একটা বিশাল এই ছিল আর কি। প্রতাপাদিত্য মানে আমাদের যে সাতক্ষীরা অঞ্চলে? না, উনি না, তারও আগে, অনেক আগে, সেই পৌরাণিক মানে একটা হিস্টোরির ক্যারেক্টার। তো তখন আপনার আরবও ছিল এই ভারতের মধ্যে, ইরাক, ইরান, আফগানিস্তান থেকে আরম্ভ করে ওদিকে রাশিয়ার কেউ অংশ, ভূভারত বলতে যেটা বোঝায় আমাদের মানে ওই সময় ছিল সপ্তদ্বীপ মিলে ভারত, 7টা মহাদেশ মিলেই ভারত। তো সেইটি আমরা সবসময় একটা সাংস্কৃতিক, যেমন আপনার মুসলিমরা বলছে না মুসলিম উম্মাহার
কল্যাণ, ঐক্য কামনা। ঠিক আমরা ওই রকম ওই প্রার্থনাটা আমাদের বিভিন্ন সময় আমাদের শান্তি মন্ত্রের মধ্যে আমরা বলি। এটা কি ভারতে যে মানে ইয়েটা এই প্রার্থনা অনুষ্ঠান কি এটা আমরাই করছি, এটা আমরা সবসময় করি, সব হিন্দুরাই করে, কিন্তু এটাকে তিলকে তাল বানানো হয়েছে। এই ভারত বলতে গেলে এই ভারতের সঙ্গে যুক্ত হওয়া না। এই ভারত আমরা সাংস্কৃতিক, যেটা নরেন্দ্র মোদী যেটা করছেন, এই যে সামনে যোগ ব্যায়ামের অনুষ্ঠান দেখবেন সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে, এবং এটা কিন্তু করেছেন নরেন্দ্র মোদী। আমরা কিন্তু সেই জিনিসটাই যে একসঙ্গে সারা পৃথিবীর মানুষ ভারত হয় ইতি ভারত, মানে যারা আলোকিত করে জগৎকে। আপনি দেখবেন যে মানে আমাদের সিস্টেমটা হলো যে কোনো একটা অনুষ্ঠান যখন হয় মঙ্গল কামনা করে, তখন আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করি। কিন্তু বহির্বিশ্বের মানে ওয়েস্টার্ন কান্ট্রির যে এটা, সেটা দেখবেন যে কারো জন্মদিন উপলক্ষে যে কেকের উপরে একটা মোমবাতি দিয়ে বলে বাবা নিভিয়ে দাও, মানে কনসেপ্টটা আলাদা। ওরা হচ্ছে নিভিয়ে দিতে চায়, আমরা আলোকিত করতে চাই। এই জন্যই ভারত বলতে শব্দটা উচ্চারণ হয় হচ্ছে ভা রথাহা ইতি ভারত, যারা হচ্ছে সবসময় জগৎকে আলোকিত করার চিন্তা করে তারাই হলো ভারত। তো আমরা ওই চিন্তাটা সবসময়ই করি। আর দীনেশ ত্রিবেদী যেটা বলছেন, উনিও কিন্তু সরলভাবেই যেটা বলা, সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা তো একই, আমরা ভারতকে যেমন আমরা নিজের মনে করি, বাংলাদেশের জনগণকে আমরা নিজের মনে করি, আমরা সবাই মিলে ভাই ভাই একসঙ্গে আমরা দেশটাকে উন্নয়ন করতে চাই। তার মানে 47 সাল দিয়ে তো মানে ভারত এবং বাংলাদেশ এটা একটা সীমারেখা তো আলাদা টানা হয়ে গেছে 47 সালে। এবং সেখানে আপনার তৎকালীন সময়ে কংগ্রেসের 54 জন, মানে আজকে 19 জন, আগামীকালকে 20 জন, 47 সালে 20 জনে তো এই বাংলা ভাগের যে মূল ভোটাভুটি, সেখানে কিন্তু কংগ্রেস তৎকালীন 54টা ভোট তো তারা ভারত ভাগের পক্ষে দিয়েছিলেন আর কি। অর্থাৎ মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বা ভারত এক না আর কি। তো ঠিক এইরকম জায়গায় দ্বারা দীনেশ ত্রিবেদী এই কথাটা কেন বললেন আবার? না, দীনেশ ত্রিবেদী তো ওই মানে ভারতটাকে, বাংলাদেশটাকে ভারতের মধ্যে নিতে চায় না। আচ্ছা আচ্ছা, সে দিতে চাচ্ছে যে ভারত যদি উন্নয়ন করে আপনারা উন্নয়ন করবেন, আপনারা আমাদের ভাই। তার চিন্তাটা কিন্তু এইভাবে যে আমরা শুধুমাত্র ইসের বিষয় না, ও তো ভিসার ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছিল। মূল বিষয়টা এখানে বোঝার ভুল, মানে যারা আন্ডারস্ট্যান্ড, মানে ইনারা, কারণ আমাদের এখানে যে জিনিসটা সবসময় আমরা বলতেছি যে আমরা 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাহলে 1000 বছর যদি সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, তো 47 সালে দেশটা ভাগ করলেন কেন? আপনি বলছেন হিন্দু মুসলিম মিলেমিশে আছে 1000 বছর ধরে, তার 47 সালে বললেন কেন যে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে চাই না? আবার যদি এখন বলেন যে ওই কংগ্রেসরা ভাগাভাগি করেছে, আমরা চাই নাই, তাহলে আবার তাহলে কংগ্রেসের যারা বলে যে আমরা অখণ্ড চাই, তো তাহলে আপনারাই তো আগে বলা উচিত যে আমরা অখণ্ড মানে ভারত ভাগ চাই নাই, আমরা আবার একসঙ্গে মিলেমিশে থাকি। আপনি একদিকে বলেন যে আমরা ভারত ভাগ চাই নাই, কংগ্রেস ভাগ করেছে, আবার এখনই যখনই বলতেছে অখণ্ড ভারত চাই, তখন আবার বলতে না আমরা এটা বলেন কেন? তাহলে যারা বলছে এদের মধ্যেই তো মানে মতের ঠিক নাই যে তারা আসলে বলতে চায় কি। এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মানে এক অর্থে উনি প্রথম মানে হাই কমিশনার যিনি ঠিক পেশাদার কূটনীতিবিদ না, পলিটিশিয়ান থেকে আসছেন আর কি, মানে বিজেপি করা মানুষ আর কি। তো বিজেপি আসলে হঠাৎ করে এই কাজটা কেন করলেন যে তার একজন মানে পার্টিজান লোককে সে এজ এ কমিশনার হিসেবে পাঠাইলেন কেন? এখন এই বিষয়টা তো আমরা জানবো না, উনি তো কেন্দ্রীয় মন্ত্রীও ছিল, উনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, উনিও দল পাল্টানোর লোক আর কি। মানে এখন ভারতে তো অধিকাংশ এই ধরনের, আপনি শুভেন্দুর বাবা শিশির অধিকারী ছিল কংগ্রেসের মানুষ, মানে তার আগে বরিশাল থেকে তারা গেছিল এখানে। তো হঠাৎ করে কি হলো যে কারণে, মানে এখন কি হলো এটা তো তারা বলতে পারবে, এটা তো ওনারা তার জামাতের মতো না যে আদর্শ থেকে বিচ্যুত হয় না। এখন হয়তো তাদের মনে হয়েছে যে যারা এইগুলো মানে এই পাঠায়, তারা এই আপনার আমলারা হয়তো সাধারণ জনগণের সঙ্গে মিশতে পারে না, যে কারণে এইখানে সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের যাতে ভারত বিদ্বেষী না হয়, এইটা কনভিন্স করতে পারে একমাত্র রাজনৈতিক নেতারা কলা কৌশল করে, যে কারণে হয়তো ওই চিন্তা করে যে জনগণের মধ্যে আবার উস্কাই দেওয়ার ক্ষেত্রে তো আবার রাজনীতিবিদরাই মূল ভূমিকা পালন করে না। এনাকে কিন্তু ওইভাবে না, এনাকে যেটা পারে যে বাংলাদেশের জনগণের মধ্যে বেশিরভাগ ভারত বিদ্বেষী হয়ে গেছে অনেক। তো সেইটাকে আমার যতদূর ধারণা, উনি একজন রাজনৈতিক মানে কর্মকর্তা যারা, তারা কিন্তু মানুষকে কনভিন্স করতে পারে ভালো। যেমন উনি প্রথমে এসেই ওই কথাটা বলছেন যে আমরা ভারতের 140 কোটি, আমরা 20 কোটি, যদিও এটা ভিন্ন অর্থে নিয়ে গেছে, কিন্তু এটা তো খারাপ হয়েছে। আমি সেটাই বললাম, মানে এখানকার লোকজন ভিন্ন ভাবে নিয়েছে, কিন্তু মূল বিষয়টা ওনার উদ্দেশ্য কিন্তু মহৎ। যে এটার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে ভিন্নভাবে আলাদা করে মনে করি না, আমরা নিজের আত্মীয়ই মনে করি এই বিষয়টা। কিন্তু এখানে কিছু তো মানুষের থাকেই যে ওই যা কিছুই হোক শুধুই তার ত্রুটি ধরা, এখন এই ত্রুটি ধরতে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে। উনি হয়তো সেটা নিয়ে হয়তো উনি ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে। যে ধরেন এই যে সীমান্তে খুবই উত্তেজনা চলতেছে আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে, বিশেষ করে আপনার জয়পুর, লালমনিরহাটের পাটগ্রাম বা ওই এলাকাগুলোতে খুবই উত্তেজনা চলতেছে, বিএসএফ পুশ ইন করতেছে,
আমাদের বিজেপিও সর্বোচ্চ চেষ্টা করতেছে সেটাকে পুশিং ঠেকাইতে, এবং তাদের বক্তব্য হলো যে এখানে নাকি প্রচুর পরিমাণে মানে বাংলা ভাষায় কথা বললে তারা বাংলাদেশি মুসলিম বা বাংলাদেশি নাগরিক বলে ধরুন পুশিং করে। মানে আপনার কি মনে হয় দাদা এই যে বিজেপির যে বক্তব্য, বা তারা এর আগে একবার এনআরসি করতে গেল বিশেষ করে আসামে, তো সেটা তো তারা এক্সিকিউট করতে পারেনি ফুললি আর কি, দেখলো যে না এখানে। তো এই যে বিজেপি আসার সাথে সাথে এদের সীমান্তে যে উত্তেজনা বাড়ছে, বা বাংলাদেশকে সে যে DDD একটা ইয়ে দিচ্ছে, ডিপোর্ট করো ডিলিট করো আর কি, শুভেন্দু যে বক্তব্য দিচ্ছে আর কি, তো এটার প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় দাদা? আচ্ছা, বিষয়টা হয়ে গেল কি আজকাল কিন্তু মনে করার বিষয় না, এখন তো ঘরে ঘরে ইউটিউবার, তো তারা তো প্রত্যেকের সাক্ষাৎকার নেয়। আমি বহুগুলো সাক্ষাৎকার দেখেছি যে প্রত্যেকেই বলেছে যে না তাদের বাড়ি কারো যশোর, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে যাওয়া, এবং বাংলাদেশ থেকে তো মানে 2-4 জন লোক ভারতে যায় নাই। আপনার ধরেন শেখ হাসিনার সময় একটা হচ্ছে ওই মানে অর্পিত সম্পত্তির ক তফসিল এবং খ তফসিল, আপনি দেখবেন যে তাদের এই সরকারেরই নোটে আছে যে অন্তত লক্ষ লক্ষ না কোটির উপরে মানুষ যাদের হাল সাং ভারত লেখা আছে, তার মানে বাংলাদেশ থেকে ভারতে যায়, যদিও এগুলো সব হিন্দু। তো হিন্দু কি পরিমাণ বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, যে আপনার পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা যতগুলো মন্ত্রী সভা হয়, মন্ত্রী হয়, এমনকি বিপ্লব দেব তার বাড়ি চাঁদপুরে, আমাদের ওখানকার সেনাপ্রধান শঙ্কর দেব তার বাড়ি ঝিনাইদহ, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি ছিল যশোরের দিকে, প্রণব মুখার্জির শ্বশুর বাড়ি হচ্ছে সাতক্ষীরা, শুভেন্দু অধিকারীর বাড়ি বরিশাল। মানে বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যে যায় না তা না, মিঠুন চক্রবর্তীর বাড়ি হচ্ছে না কিশোরগঞ্জ, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি হচ্ছে আপনার হচ্ছে ফরিদপুরে। তো এইভাবে বাংলাদেশ থেকে ভারতের একটা বিশাল প্রভাব বিস্তার করে বাংলাদেশি লোক, এবং সেখানে অন্তত 4-5 কোটি লোক বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, এটা কিন্তু সঠিক। ইদানিংকালে যারা মুসলিমদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে মুসলিমরা কিন্তু গণহারে যায় নাই, এখানে কর্মসূত্রে, যেহেতু ভারত একটা বিশাল জায়গা, প্রচুর কাজ কর্মসংস্থান আছে সেখানে, এখানে দালালদের মাধ্যমে 10,000, 15,000, 5,000 টাকা দিয়ে অনেকেই গিয়েছে, তারা বলছে যে আমরা গিয়েছি, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ ওখানকার কাগজপত্র তৈরি করেছে, অনেকেই করে নাই। তো এই জিনিসগুলো কিন্তু তারা বাংলাদেশি। তো এইখানে যে জিনিসটা আমি মনে করি যে ভারতের উচিত ছিল যে যদি তাদেরকে না রাখে তাহলে ওখানে তাদের তালিকা তৈরি করে তাদের বাংলাদেশে কোথায় কোথায় বাড়ি ছিল সেই দিয়ে বাংলাদেশ সরকারকে আগে জানানো যে এই লোকগুলো, আপনার লোকগুলো আমার এখানে আছে, তাদের বাড়ি এখানে, আপনারা যাচাই করে আমাদের কাছে রিপোর্ট দেন। তাহলে বাংলাদেশ সরকারের কাছে দিলে বাংলাদেশ সরকারের যে ডাটা, পুলিশের কাছে সবই আছে, আর যেহেতু আইডি কার্ড আছে, ওরা মানে ঘরে বসেই সেগুলো যাচাই করতে পারে, অথবা পুলিশকে ফোন দিয়ে বলতেই পারে যে এই এলাকায় দেখেন এই লোক 10 বছর আগে মানে নিখোঁজ হয়েছে কিনা, চলে গেছে কিনা, তাহলে তো ইজিলি পায়। এবং যদি বাংলাদেশি লোক হয়ে থাকে তাহলে বাংলাদেশে ফেরত আনবে, সমস্যা তো নেই। অথবা সবচাইতে ভালো যে জিনিসটা ছিল, আমি সেটা না কথা পুশিং করতেছে কেন, এইটাই তো মূল বিষয়, যে কারণে উত্তেজনা তৈরি হচ্ছে। তারা আমরা এর আগে দেখলাম যে নো ম্যানস ল্যান্ডে রাখছে, এরাও নিতে চায় না, ওরাও নিতে চায় না, এবং কি দুর্বিষহ অবস্থা, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। গতকালকে 2টা বাচ্চাকে মানে 4 দিন টানা পড়ে থাকতে মায়ের আকুতি যে বাচ্চা দুটাকে বাঁচান, ওইবার রাখলে মারা যাবে, এটা তো দুঃখজনক ঘটনা। তো এই জিনিসটা না করে বরং তাদের উচিত ছিল রাজনৈতিকভাবে এটা সমাধান করা। দুই দেশের, দুইটা তো দেশ আছে, সরকার তো আছে, এইভাবে পুশব্যাক করা, ঠেলে দেওয়া, এটা তো কোনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। তো এই বিষয়টা আমি ধরে নিলাম যে তারা বাংলাদেশ থেকে গিয়েছে, অনেকেই গিয়েছে, নাও যেতে পারে, তবে স্থানীয়দের আমরা আজ পর্যন্ত দেখি নাই যে যারা স্থানীয় মুসলিম। ভারতেও তো মুসলিমের সংখ্যা কম না, বাংলাদেশের চেয়ে অনেক বেশি, ওখানে 30 কোটির বেশি মুসলিম, বাংলাদেশের সব মিলে হয়তো এখন 18 থেকে 20 কোটি হবে। তো ওখানে আছে মুসলিমরা যারা আছে, পশ্চিমবাংলার যারা নির্বাচনে এখনো 40 জন এমপি হয়েছে এইসের মধ্যে, তার মানে, এবং সারা ভারতে মুসলিম এমপির সংখ্যা প্রায় হচ্ছে 237 জন। তো তার মানে তারা মুসলিম যে একেবারে জনসংখ্যা কম, তারা পাওয়ারে নাই তা না, ওখানে কথা বলার লোক তাদের মধ্যেও আছে, তাদের যারা আত্মীয় স্বজন সেটা করছে না, বাংলাদেশের লোকই, কিন্তু তাদের প্রক্রিয়াটা ভুল। তারা এখানে এগুলি এসে প্রচারে করে সুবিধা না নিয়ে এনআরসি যেটা করছে ভোটের রাজনীতির জন্য, তো সে ভোটের রাজনীতিতে তারা সফল। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, বিশেষ করে সম্প্রদায়ের রাজনীতি নিয়ে না গাইছেন, জাতীয় রাজনীতি নিয়ে কিছু ভাবেন কিনা এখন? আমি যদিও আমরা শুনি এখন এই যে এমপি যারা, এটা তো একটা এলাকা ভিত্তিক এমপি, কিন্তু তারা কিন্তু জাতীয় ইস্যুই, তারা সমগ্র বাংলাদেশে তার। আমরা একটা সেক্টর নিয়ে কথা বলছি, কিন্তু আমরা দেশের বাইরে না, আমরা দেশ নিয়েই ভাবনা আমাদের। আপনার জাতীয় হিন্দু মহাজোটকে মানে পলিটিক্যাল পার্টিতে কনভার্ট করা, বা আপনি নিজে কোনো পলিটিক্যাল পার্টিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কোনো চিন্তা করেন কিনা? না, আমরা রাজনৈতিক দল, হিন্দু মহাজোটকে রাজনৈতিক দল করতে চাই না, বাস্তবতার কারণে। কারণ হিন্দু আছেই মাত্র হচ্ছে সরকারি হিসেবে 7.95, তো 7% লোক দিয়ে তার আমি ইলেকশনে জিততে পারবো না।
তো সেখানে হিন্দুরাও, যদি আমি ইলেকশনে যাই, যদি শুধু হিন্দু রাজনৈতিক দল হয়, তো হিন্দুদের মধ্যে হয়তো আমার 10% হিন্দু আমাকে ভোট দিবে, বাকিগুলো তো বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ সবার সঙ্গে ভাগ হয়ে গেল। তাহলে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল করে কোনো লাভ নেই। যেহেতু বাংলাদেশে একটা মুসলিম লীগ আছে, তার এগেইনস্টে একটা হিন্দু লীগ হওয়ার সুযোগ আছে কি না? মুসলিম লীগ আছে, দেশের 90% লোক মুসলিম। তো মুসলিমদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তো 47 সালে দেশটা ভাগ হয়ে গেল। তো সেই কারণে মুসলিম লীগ যত মানে সাম্প্রদায়িক দল হোক বা জাতিভিত্তিক দল হোক, তাদের একটা বিশাল ক্ষেত্র আছে এখানে। তো আমার তো সেই ক্ষেত্রটা না। অতএব আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমরা এই কারণেই বলছি যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা দিতে হবে, যেটা মুসলিম লীগ করেছিল 1905 সালে। মুসলিম লীগ দল গঠন করেই তারা দাবি করেছিল যে আমরা রোহিদাদের ভিত্তিতে যে ইলেকশন দাবি করছিল, তারা বলছিল যেহেতু ভারতবর্ষে আমরা মাইনরিটি, আর মাইনরিটি হিসেবে কংগ্রেসের থেকে যদি আমরা ইলেকশন করেও থাকি, ইলেকশনে জিতলেও আমরা কিন্তু মুসলিমদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা তখন কংগ্রেসের নেতা। কংগ্রেস আমাকে নমিনেশন দিয়ে জিতায় আনবে, হচ্ছে তাদের মন মতো লোকরে প্রার্থী করবে, তাদেরকে জিতায় আনবে, তাতে মুসলিমদের কিন্তু কিছু আসে যায় না। যে কারণে মুসলিমদের দাবি হলো যে মুসলিমদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতে হবে। এবং তৎকালীন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এমনকি ইংরেজ সরকারও সেটা মেনে নিয়েছে যে হ্যাঁ, মুসলিমরা যেহেতু মাইনরিটি, মাইনরিটিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গেলে একমাত্র সেপারেট ইলেক্টোরেট সিস্টেম। ভালো রেজাল্ট হয় না আর কি। না, ভালো রেজাল্ট হবে না। রোহিদাদের ভিত্তিতে যে ইলেকশন, সেটা তো খুব ভালো ফলকে দিচ্ছে। অবশ্যই আজকে যদি মুসলিমরা ওই সময় যদি প্রতিনিধিত্ব না থাকতো, তাহলে তো আজকে মুসলিমদের এই এখনো যতটা উন্নত অবস্থায় আছে সেই অবস্থা থাকতো না। সে বলছি যে কখনোই পার্লামেন্টে স্বাধীনভাবে যেতে পারতো না। 37 সালের নির্বাচনে তো মুসলমানদের মানে মোটামুটি একটা উইপ আউট হয়ে গিয়েছিল, মুসলিম লীগ আর কি, মুসলমান না। মানে আপনার তাহলে বক্তব্য যে আপনারা জাতীয় হিন্দু মহাজোট, এটা কোনো পলিটিক্যাল পার্টি, আমরা সেপারেট ইলেক্টোরেট চাই। সেপারেট ইলেক্টোরেট হলে আমরা সেই সেপারেট ইলেক্টোরেটের ভিত্তিতে আমরা যতটুকু সংখ্যা, সেই সংখ্যা অনুপাতে আমরা পার্লামেন্টের লোক চাই, প্রতিনিধিত্ব চাই। যেমন এখন আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই পার্লামেন্টে। আচ্ছা, মানে যেটা পিআর, মানে পিআর তো একটা আছেই। পিআর তো হচ্ছে, হ্যাঁ পিআর হলেও হয়, কিন্তু আমরা চাই যে পিআর শুধু না, আপনার হচ্ছে সেপারেট ইলেক্টোরেট উইথ পিআর। আচ্ছা, দুটোই চাই। ঠিক আছে দাদা, তো ইনশাল্লাহ আমরা আপনার সাথে আবার আরও আড্ডা দেবো আর কি। আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড চালায় নিয়ে যান। আমরা আশা করি যে বাংলাদেশে যে হিন্দু মুসলমান যে সম্প্রীতির কথা আমরা বলি, আপনি সেখানে আরও ভূমিকা পালন করবেন। এবং ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ চায় যে এদেশের হিন্দু মুসলমানরা আবার এক থাকুক আর কি। আমরা একটা বিষয় আমি ক্লিয়ার করি, বাংলাদেশের মানে আপামর জনসাধারণ কিন্তু অসাম্প্রদায়িক। এই যে আমি গোপালগঞ্জ যেখানে ইলেকশন করলাম, সেখানে মোট 23টা সেন্টারে আমি হচ্ছে সেন্টার ফার্স্ট, তার মধ্যে 19টাই হচ্ছে মুসলিম এরিয়া, যেখানে আমি কিন্তু ভোট কেন্দ্রে যাইও নাই, ভোটও চাই নাই। আমি হিন্দু এলাকাগুলোতেই বেশি চেষ্টা করছিলাম, যেহেতু একটা এলাকায় আছে। কিন্তু তারপরে মুসলিমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাকে। তার মানে মুসলিমরা কিন্তু সাম্প্রদায়িক এটা কিন্তু না, হিন্দুরাও কিন্তু সাম্প্রদায়িক না। এই সাম্প্রদায়িক মূলত হচ্ছে রাজনৈতিক নেতারা, এরাই নিজেদের সুবিধা আদায়ের জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। এই যেমন কিছু কিছু লোক এখন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা তৈরি করছে, এটা কিন্তু মূলত হচ্ছে রাজনৈতিক নেতাদের কারণে। 47 সালেও এই ঘটনা ঘটেছে, আপনার টোটাল পাকিস্তান আমলেও এটা ঘটেছে, এখনও যা কিছু ঘটছে রাজনৈতিক কারণে এই বিভেদগুলো তৈরি হয়। সাধারণ মানুষের মধ্যে এই ভেদভাব মানে আমরা শান্তিপূর্ণভাবে আছি এবং শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ইনশাল্লাহ আমরা পরবর্তী এপিসোডে আবার আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।